মনের মাঝে শ্রাবণের মেঘ ভর করছে, অন্যদিকে বাইরে ঝরছে আষাঢ়ে বৃষ্টি। কে খোঁজ রাখছে, কেই বা পাশে থাকছে। কেউ পাশে থাকুক বা না থাকুক, কেউ খোঁজ রাখুক বা না থাকুক, নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি রিশাদ হাসান এবং আপনাদের খোঁজ খবর নিতে চলে আসলাম আজকে। সবাইকে সুপ্রভাত। দর্শক, প্রথমেই একটু জেনে নিতে চাই ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল, দেখে নিতে চাই ইতিহাসের এই দিনে। আজ শনিবার 11 জুলাই 2020, 27 আষাঢ় 1427 বঙ্গাব্দ, 19 জিলকদ 1441 হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 192তম দিন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে 1989 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে। 1576 খ্রিস্টাব্দের এই দিনে হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। 1823 সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 1832 খ্রিস্টাব্দের এই দিনে সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস খনি আবিষ্কৃত হয় 1990 সালের এই দিনটিতে। 1274 সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস জন্মগ্রহণ করেন। 1927 সালের এই দিনে জন্ম নেন লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী থিওডর মেইম্যান। 1936 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ। আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক রস ম্যাকডোনাল্ড 1983 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। 1989 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ব্রিটিশ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা লরেন্স অলিভিয়ার। 2005 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা ফ্রান্সেস লাংফোর্ড। দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলাম কি ঘটেছিল ইতিহাসের এই দিনে। বিশেষ করে আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা সবসময় যে আসলে বোঝা তা কিন্তু নয়, জনসংখ্যাকে কিন্তু জনশক্তিতে রূপান্তরিত করা যায় এবং চাইলে এই জনসংখ্যাকে নিয়ে সামনের দিনগুলোতে একটি সুন্দর পৃথিবী সাজানো সম্ভব। সবকিছুই পরিকল্পনার ব্যাপার, সবকিছুই ইচ্ছার ব্যাপার। যাই হোক, এবার আমরা একটু ইতিহাসের এই দিন থেকে চোখ ফিরিয়ে এবার একটু চোখ রাখতে চাই দেশ ও দেশের বাইরের প্রধান যে সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনামের দিকে। আমরা চলে যাব সংবাদপত্রের পর্যালোচনায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দেশ ও দেশের বাইরের যে প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলোর শিরোনাম। আমরা প্রথমে একটু বাংলাদেশ প্রতিদিনের দিকে নজর রাখতে চাই। বাংলাদেশ প্রতিদিন আজকে শিরোনাম করছে চিকিৎসায় প্রতারণায় উৎকণ্ঠা, আওয়ামী লীগের সবখানেই শাহেদের বিচরণ। এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ তাদের যে শিরোনাম করেছে সেখানে লিখেছে কিটের দাম নিয়ে কেলেঙ্কারি, অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, শহরের ভেতরে পশুর হাট নয়। এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে কোরবানির পশুর হাট নয়, জাতীয় কমিটির সুপারিশ। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল তাদের যে শিরোনামটি করেছে সেখানে লিখেছে সরকার ও চালকল মালিক মুখোমুখি, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আটকে আছে শর্তে। এরপর পরে আমার হাতে রয়েছে দি ডেইলি সান। দি ডেইলি সান তাদের চমৎকার একটি শিরোনাম করেছে ইয়াবা ট্রেড কন্টিনিউয়াস ডিসপাইট করোনা, ইন্ডিয়ান এলওসি প্রজেক্ট গ্যাদার পিস। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার। দি ডেইলি স্টার তাদের যে শিরোনামটি করেছে প্রথমে তাদের শিরোনাম করেছে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার 2/3 রান উইদাউট লাইসেন্স। এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি পার্শ্ববর্তী দেশের আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনাম করেছে টেস্টের অনুপাতে কোভিড পজিটিভ কেস লাফিয়ে বাড়ছে রাজ্যে। সাথে একটি চমৎকার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিভাবে এটি বেড়েছে। এরপর আমার হাতে রয়েছে হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমস তাদের যে শিরোনাম করেছে, ক্র্যাশেস এসকেপস এনকাউন্টার্স দুবাই সেগা এন্ডস ইন ইউপি ফিল্ড। এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি হচ্ছে দি ডন। ডন তাদের যে শিরোনাম করেছে, ইমরান আনভাইলস কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি প্যাকেজ। এরপর পরে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকার নাম হলো খালিজ টাইমস। খালিজ টাইমস শিরোনাম করেছে, ক্যাবিনেট ওকেস গ্রেস পিরিয়ড অফ ফর ভিসা রিনিউয়াল। এরপর আমার হাতে রয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস তাদের আজকের দিনের যে শিরোনাম করেছে, বিশেষ করে আজকের প্রিন্ট ভার্সনের যে শিরোনাম সেটি দেখা যাচ্ছে ট্রাম্পকে নিয়ে করেছে। ট্রাম্পকে নিয়ে তাদের শিরোনাম করেছে, কনজারভেটিভ কোর্ট অ্যান্ড ট্রাম্পস ওন অ্যাপয়েন্টস ডিক্লেয়ার দেয়ার ইন্ডিপেন্ডেন্স। সবশেষ আমার হাতে যে পত্রিকাটি রয়েছে, দি গার্ডিয়ান। ব্রিটিশ এই পত্রিকা তাদের শিরোনাম করেছে, বরিস জনসনস প্ল্যানস রেডিক্যাল শেক আপ ইন বিড টু গেইন মোর ডিরেক্ট কন্ট্রোল। এই ছিল আমার হাতে থাকা দেশ ও দেশের বাইরের যে প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের শিরোনাম, বিশেষ করে তাদের অনলাইন এবং প্রিন্ট ভার্সনগুলো থেকে আমরা এই শিরোনামগুলো পড়লাম। এবারে আমরা একটু বিস্তারিত আলোচনায় যেতে চাই। আপনি জানেন যে আসলে এখন করোনা কাল যেটি চলছে, সেই করোনা কালে অনেক ক্ষেত্রেই অর্থনীতির চাকা একটু স্লোথ গতিতে চলছে। সেক্ষেত্রে আসলে এই অর্থনীতির চাকাগুলোকে কিভাবে আরো সামনের দিকে বাড়িয়ে নেওয়া যায়, বাড়িয়ে নেবার একটি বড় মাধ্যম হতে পারে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির জন্যই আমরা আজকের প্রথম আলোচনার যে প্রথম অংশ, সেখানে আলোচনা অংশ নেবেন আমাদের সঙ্গে ডক্টর মাহফুজুর রহমান, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, এবং একই সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন রেজাল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। আপনাদের দুজনকেই স্বাগত এবং সুপ্রভাত। প্রথমেই একটু যেতে চাই চট্টগ্রামে, রেজাল করিম আপনার কাছে। রেজাল করিম, আপনি একটু আমাদেরকে বলবেন যে বিশেষ করে এখন করোনা কাল চলছে এবং সকলে অফিস যেতে ভয় পাচ্ছেন এবং একই সঙ্গে নানা ধরনের জটিলতাও সৃষ্টি হচ্ছে, বিশেষ করে কে কোভিড কে নন কোভিড সেই বিষয়টিও আসলে নির্ণয় করা যাচ্ছে না। সেক্ষেত্রে ঘরে বসে অনলাইনে বা এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে আয়ের সুযোগ কেমন থাকছে? আপনাকে ধন্যবাদ। আসলে তথ্য প্রযুক্তি আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ 2021 গ্রুপ প্রকল্প, যে 2009 সালে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। তার আলোকে আমরা দেখতে পাচ্ছি আজকের যে মহামারীতে আমরা সেই সুফলগুলি পাচ্ছি। এই যে আমরা আজকে আপনার সাথে আমরা কথা বলছি অনলাইনে, অথবা অনলাইনে মিটিংগুলি হচ্ছে, রেগুলার ভিডিও কনফারেন্সের মধ্যে অফিসে আলোচনা হচ্ছে, এবং ঘরে বসেও যারা তথ্য প্রযুক্তির দক্ষতা আপনারা জানেন তারা কিন্তু ঘরে বসেও কিন্তু তথ্য প্রযুক্তিতে কাজ করে যাচ্ছে। আমরা জানি 2009 সালে আমাদের তথ্য প্রযুক্তির ইনকাম ছিল 2,60,00,000 টাকা, বাংলাদেশের কারেন্সিতে আর্নিং ছিল। 2015 সালে ছিল প্রায় 30 কোটি মার্কিন ডলার, এবং 2018 সালে এটি টার্গেট হচ্ছে $1 বিলিয়ন ছিল, এবং 2021 সালে টার্গেট হচ্ছে $5 বিলিয়ন, যেটা আমরা আউটসোর্সিং থেকে আমরা আর্নিং এর দেশে ইনকাম সোর্সের জেনারেটর হবে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জনশক্তিকে কিভাবে নলেজ বেস সোসাইটিতে পরিণত করা। আপনারা জানেন যে চায়না এবং ভারত তারা কিন্তু প্রচুর জনশক্তি, কিন্তু তাদের এই জনশক্তিকে তারা কিন্তু নলেজ বেস সোসাইটিতে পরিণত করার ফলেই কিন্তু তারা এখন বিশ্বে, চায়না হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর অর্থনৈতিক দেশ, ইন্ডিয়াও সেরকম, যে তারা এশিয়ার মধ্যে একটি অর্থনৈতিক পরাশক্তি। তেমনি আমাদের দেশও সরকার অলরেডি ডিজিটাল বাংলাদেশে যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টস এর বিকল্প একটি শিল্প দাঁড় করানো, সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং আমরা জানেন যে আমাদের অলরেডি আমরা বাংলাদেশ আমরা বিশ্বের মধ্যে 3য় অবস্থানে রয়েছি আউটসোর্সিং এ, বিশেষ করে চায়না এবং ভারতের পরে আমাদের অবস্থান। এবং আমরা আমাদের যে তরুণ 6 কোটি কিন্তু তরুণ, এই তরুণকে যে আপনি শুধু তথ্য প্রযুক্তি আইটি রিলেটেড পড়াশোনা করতেই হবে, ডিগ্রি নিতে হবে এমন কোনো কথা না। সে যে সাবজেক্ট পড়ুক না কেন, সে তো পার্টিকুলার যদি কোনো সাবজেক্টে, যেমন আমি যদি প্রোগ্রামিং এ বলতে পারি, এসে রাইটিং হতে পারে, যে যার ফটোগ্রাফি হতে পারে, যে যার পার্টিকুলার টপিকসে যদি সে ভালো এক্সপার্ট হয়ে বিভিন্ন আমাদের সাইট রয়েছে অনলাইনে, ওই সাইটগুলোতে বিট করে যদি সে ভালো আর্নিং করতে পারে ঘরে বসে, যেমন আমরা জানি আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গিস্টার,
বা গুরু, এই ক্রিয়েটিভ মার্কেট, এই ধরনের কিছু সাইট রয়েছে। এই সাইটগুলোতে গিয়ে কিন্তু তারা কিন্তু আর্নিং করতে পারে এবং সহজেই, কারণ এখন আমাদের সময়টাকে কাজে লাগানো ঘরে বসে, এবং এটা আমাদের ইনকাম জেনারেট হবে। আমরা জানি যে আমাদের যেমন বাইরে যে আমাদের যে আমাদের বিদেশি কর্মীরা যেমন আমাদের এই ইকোনমিক ইয়ে বাড়াচ্ছে, সেরকম ভাবে আমাদের ঘরে বসে কিন্তু আমরা আর্নিং সোর্স করে আমাদের অর্থনীতিকে অবদান রাখতে পারি। রেজাউল করিম, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ডক্টর মাহফুজুর রহমানের কাছে যাব। ডক্টর মাহফুজ, আমাদেরকে একটু জানাবেন যে এই যে ঘরে বসে আয়ের যে সুযোগ, সেই সুযোগগুলো আসলে তরুণরা কিভাবে নিতে পারে, এবং আসলে এই ক্ষেত্রগুলোতে যে বিশেষ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, সেই প্রশিক্ষণের ব্যবস্থাগুলো আসলে অনলাইনে করা সম্ভব কিনা? ধন্যবাদ। দেখেন, যখন করোনা মহামারীতে সারা বিশ্বে একটা বাজেট সিচুয়েশন তৈরি হয়ে গেছে, অর্থনীতির ক্ষেত্রে যখন একটা বড় ধরনের অধঃপতনের দিকে যাচ্ছে বিশ্ব, তখন কিন্তু তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আপনার অফিস চলছে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলিতে দেশে কোনো অফিস বন্ধ হয়নি। প্রাইভেট অফিস বলেন, ইউনিভার্সিটি বলেন, স্কুল কলেজ, সবকিছু কিন্তু পড়াশোনা চলছে। এবং এই পড়াশোনার ফাঁকে কিছুক্ষণ আগে রেজাউল করিম যেটা বললেন, যে আমাদের তরুণ সমাজ, বাংলাদেশের তরুণ সমাজ এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তারা ইনকামের সুযোগ তৈরি হয়েছে, তারা ইনকাম করতে পারে তাদের জন্য। এবং এই ইনকামের জন্য বিভিন্ন ধরনের টেকনিক আমাদের বাংলাদেশের ভিতরেও যেমন এই ইনকামটা করা সম্ভব, দেশের বাইরে থেকেও ইনকাম করা সম্ভব। এবং এর জন্য যেটা প্রশিক্ষণ দরকার, এবং এই ধরনের প্রশিক্ষণ কিন্তু বর্তমানে যেমন আপনার আজকের এই মিটিং আমরা জুমের মাধ্যমে উপস্থিত হতে পেরেছি। এর ধরনের আমাদের অনেকগুলি সফটওয়্যার আছে, গুগল মিট আছে এবং অনেকগুলি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলি দিয়ে আমরা কিন্তু তরুণদেরকে প্রশিক্ষণ দিতে পারি। এবং এই বিষয়ে কিন্তু অনেকগুলি প্রশিক্ষণ চলছেও। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মেডিকেল অ্যাওয়ারনেস তৈরির জন্য ট্রেনিং হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে। এবং এই ট্রেনিংগুলো যদি আমরা অনলাইনের মাধ্যমে তরুণদেরকে দিতে পারি, তাহলে তাদেরকে করোনা সংক্রমিত হওয়ার ভয় থাকবে না। এবং এই ট্রেনিংগুলি নিয়ে তারা বাংলাদেশে বিদেশি অর্থ উপার্জন করতে পারবে একদিকে, অন্যদিকে আমাদের অর্থনীতির যে স্থবিরতা সৃষ্টি হয়েছে করোনার কারণে, সেই স্থবিরতাকে অনেকটাকে কাটিয়ে ওঠা সম্ভব হবে। আচ্ছা, দুজনের কাছে আমার একটা মানে সাধারণ প্রশ্নটা হচ্ছে এরকম যে তথ্য প্রযুক্তির ব্যবহার সর্বক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে এই করোনার সময় আমরা corona.info.bd যেই ওয়েবসাইটটি দেখতে পাই, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হয়েছে, ম্যাপিং করা হয়েছে। একই সঙ্গে কন্ট্যাক্ট ট্রেসিং এর যে বিষয়টি, সেটিকে আসলে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে করা সম্ভব? প্রথমেই ডক্টর মাহফুজ, আপনার কাছে যাচ্ছে। আর আসলে কোশ্চেনটা একটু কি আরেকবার রিপিট করবেন একটু কাইন্ডলি? কন্ট্যাক্ট ট্রেসিং, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কন্ট্যাক্ট ট্রেসিং আসলে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে করা সম্ভব? বিশেষ করে আমরা যদি একটু পেছনে তাকাই, সেটি হলো চায়নাতে আমরা দেখতে পেয়েছি যে খুব চমৎকারভাবে তারা কন্ট্যাক্ট ট্রেসিং করতে সমর্থ হয়েছে, যার ফলে ভাইরাস নিয়ন্ত্রণে আনা অনেক সহজ হয়েছে। তো বাংলাদেশে আসলে কন্ট্যাক্ট ট্রেসিং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কিভাবে তৈরি করা সম্ভব? দেখেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমরা যদি প্রাইভেট প্রতিষ্ঠান বলেন, গভর্নমেন্ট প্রতিষ্ঠান বলেন, স্কুল কলেজ বলেন, সবকিছু কিন্তু আমরা এখন ঘরে বসে করতে পারি। আজকে বাজারও কিন্তু ঘরে বসেই হচ্ছে, এবং সামনে কোরবানি ঈদ, এবং আমাদের কিন্তু এখনকার চিন্তা ভাবনা চলছে যে এই কোরবানি ঈদ হয়তো আমরা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে, আইসিটি ব্যবহার করে কেনাকাটা করতে পারবো। কাজেই আমরা যদি তথ্য প্রযুক্তির ব্যবহারটাকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি, এবং জনগণ যদি ঘরে বসেই তাদের অফিস করতে পারে, তাদের কেনাকাটা করতে পারে, তাদের ট্রেনিং গুলি নিতে পারে, এবং তাদের দৈনন্দিন কাজগুলি করতে পারে, তখন জনগণকে বাইরে আসার প্রয়োজনটা হবে না। এবং যখন বাইরে আসার প্রয়োজন জনগণ এড়িয়ে চলতে পারবে, তখনই কিন্তু আমাদের এই যে মানে আমাদের সামাজিক দূরত্ব মেইনটেইন করাটা সহজ হবে এবং করোনাকে প্রতিরোধ করা যাবে। তবে আমাদের একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাও খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে করোনা পরবর্তী সময়েও
আজকে মানুষ যে তথ্য প্রযুক্তির ব্যবহারটা শুরু করেছে, এই তথ্য প্রযুক্তির ব্যবহারটা কিন্তু থেকে যাবে। কাজে এই মুহূর্তে করোনাকে সামনে রেখে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও, ব্যবহারের ক্ষেত্রেও নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, যে ইনফ্রাস্ট্রাকচারটা আমাদেরকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের দেশকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে। রেজাউল করিম, আপনার কাছে যেতে চাই, কন্ট্যাক্ট ট্রেসিং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে করা সম্ভব? আচ্ছা, আমি শুনছিলাম কন্টাক্ট ট্রেসিং যেটা বলছেন। আমরা জানি চায়না থেকে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে কন্টাক্ট ট্রেসিং এ, আমরা জানি সাউথ কোরিয়া, তারা কিন্তু খুব ভালো একটি সাফল্য পেয়েছে বর্তমানে যে করোনা মহামারীতে। কন্টাক্ট ট্রেসিং অ্যাপস এর মাধ্যমে তারা ইভেন আপনারা দেখবেন যে তারা যে জীবাণু ছিটাচ্ছে আপনার ড্রোনের মাধ্যমে। তো কন্টাক্ট ট্রেসিং এর মধ্যে হচ্ছে যারা আপনার সবাই যারা ওইখানে কন্টাক্ট ট্রেসিং যে অ্যাপসটা থাকবে, ওখানে যারা করোনা মহামারীতে আক্রান্ত তাদের ইয়েগুলো থাকবে অ্যাপস এর মধ্যে। তো যদি কারোর আশেপাশে যদি কেউ করোনা মহামারীর রোগী থাকে, অটোমেটিকলি আপনার গুগল গুগল অ্যাপস গুগল ম্যাপের মাধ্যমে আপনার অ্যাপস এর মধ্যে দেখাবে, তখন আপনি অটোমেটিক্যালি তার থেকে অ্যালার্ট হয়ে যেতে পারবেন। আর এটা আমাদের যেটি করোনা মহামারী আমাদেরকে যেগুলি আমাদের ডিজিটাল যে ইমপ্লিমেন্টেশন গুলি আমাদের 2 বছর পরে হওয়ার কথা, মহামারীর একটি অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা খুব দ্রুতই কিন্তু এখন এগুলো কোঅপ করছি। এই যে আমরা এখন যে ই কমার্সের ইয়াটা বেড়ে গেল, এই যে আমরা এখন স্যার বললেন কোরবানির যে আমরা করব, কোরবানির যে মার্কেটিং করবো ই কমার্সের মাধ্যমে, অথবা আমরা এখন যে বলা হচ্ছে যদি আমরা সর্বক্ষেত্রে যদি ডিজিটাল ই কমার্স বা এই ধরনের যে ই অফিস সিস্টেম এগুলো এখন থেকে করা যায়, তাহলে আমরা হয়তো যে ডিজিটাল প্রযুক্তিগুলি আমরা 2 বছর পরের কথা সেটি 2 বছর আগেই আমরা করছি। এটি একটা আমাদের অ্যাডভান্টেজ করোনা মহামারী। সেটা আমাদের যদিও একটি মহামারী আমাদের একটি অনেক দুঃখ রিয়া থাকলেও কিছু সুবিধা হচ্ছে যে আমরা ডিজিটাল প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা দুইজনই বলছিলেন যে আসলে ই কমার্স সেক্টরের কথা বলছিলেন, তো দুজনের কাছে খুবই সংক্ষেপে একটু জানতে চাইবো। আমরা দেখি যে কোনো নিউজ পোর্টাল যখন চালু হয় তখন তারপর পরে অসংখ্য নিউজ পোর্টাল চালু হয়, অনলাইন টেলিভিশন চালু হলে অসংখ্য অনলাইন টেলিভিশন চালু হয়ে যায়, এবং সেগুলো নামে বেনামে। এই বিষয়গুলোর উপর আসলে সরকারের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা আসলে নেওয়া সম্ভব কিনা? কারণ ই কমার্স সেক্টরে আমরা দেখতে পেয়েছি অসংখ্য অনলাইন দোকান, কোথাও প্রতারণা, কোথাও নানা ধরনের ভোগান্তি। তো এই প্রতারণা ভোগান্তি থেকে বাঁচতে নিয়ন্ত্রণ থাকাটা কতখানি জরুরি? প্রথমেই রেজাউল করিম, আপনার কাছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন যেহেতু আপনি ফেসবুক ঘাটলে দেখবেন যে এখন অনেকগুলো প্রোডাক্ট সেল হচ্ছে, ইভেন আমিও কিন্তু এটা ভুক্তভোগী, যেটা আপনার প্রোডাক্টে দেওয়া হচ্ছে কিন্তু আপনার ঘরে যেটা আসছে সেটার সাথে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টের মিল নেই। এক্ষেত্রে কিছু প্রতারণার হচ্ছে, তবে সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যেগুলি ভালো সাইট, ই কমার্স সাইট রয়েছে, তাদের কাছ থেকে আমরা যদি বাই করি তাহলে আপনার প্রতারণার শিকার কম হবে। আর এখন যে আরেকটি ব্যাপার হচ্ছে যে ই কমার্সের যে আপনি নিউজগুলি বলছেন, নিউজগুলির ব্যাপারে হচ্ছে যে যেমন আপনি আমাকে বলতে পারেন যে এখন ফেসবুকে কন্টিনিউসলি লাইভ হচ্ছে, আমার প্রতি সপ্তাহে 1-2টা থাকছে। আসলে এগুলো কন্ট্রোলের ব্যাপার রয়েছে। এখানে অনেকে চ্যানেলের নাম দিয়ে অনেকগুলো নিউজ, অনলাইন নিউজ রয়েছে। এগুলো তথ্য মন্ত্রণালয় থেকে হয়তো একটি অলরেডি তারা একটি উদ্যোগ নিয়েছে, যেসব অনেকগুলি নিউজ সাইটগুলোকে রেজিস্ট্রেশন আওতায় আনছে, হয়তো একসময় তখন এগুলো একটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। এখন যত্র কিন্তু এখন নিউজ সাইট কিন্তু ওপেন হচ্ছে, সেটি অবশ্যই আমার মনে কন্ট্রোলটা আমাদের আওতায় আনতে হবে, কন্ট্রোল আনতে হবে। ডক্টর মাহফুজুর রহমান। দেখেন, এটাকে 2 ভাবে আমরা এই ধরনের প্রতিকার করতে পারি। একটা হচ্ছে যে আমরা যখন কোন একটা ওয়েবসাইট ব্যবহার করতেছি বা কোন একটা ই কমার্স মার্কেট থেকে, ওয়েবসাইট থেকে আমি কেনাকাটা করতেছি, তখন একটা ইউজার ফিডব্যাক সিস্টেম আমরা চালু করতে পারি। এবং এই ইউজার ফিডব্যাক সিস্টেমের জন্য ই কমার্স সাইটটির ক্রেডেনশিয়ালিটি বাড়বে, এবং তাতে যদি কোনো ই কমার্স সাইট থেকে যদি প্রতারণা করা হয় বা কোনো কাস্টমার যদি প্রতারণা করে, উভয় ক্ষেত্রে কাস্টমার এবং যারা সেলার তাদেরকে র্যাঙ্কিং করা যাবে যে তারা কতটা ফেয়ারলি বিজনেস করতেছে। দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টের কন্ট্রোলের মাধ্যমে এই ই কমার্স সাইটগুলিকে গভর্নমেন্টে রেজিস্ট্রেশন দিতে পারে, এবং গভর্নমেন্ট এগুলিকে আইন করে যেসব যাদের রেজিস্ট্রেশন থাকবে না, তারা ই কমার্স করতে পারবে না,
এই ধরনের একটা আইন করতে পারে, এবং গভর্নমেন্ট যে রিজিস্টার্ড সাইট যেগুলো আছে তাদের কোয়ালিটি এসুরেন্স, এবং তাদের থেকে যদি কেউ কমপ্লেন করে ওই সাইটগুলি সম্বন্ধে কোনো কাস্টমার, তাদের ব্যাপারে অ্যাকশন, এই ধরনের একটা নীতিমালা প্রণয়ন করে এই যে ধরনের কারচুপি বা এই ধরনের দুর্নীতি ঠেকানো যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজুর রহমান এবং রেজাল করিম, আপনাদের দুজনের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের দিন ভালো কাটুক। সুপ্রভাত। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন ডক্টর মাহফুজুর রহমান, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, এবং একই সঙ্গে রেজাল করিম, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, চট্টগ্রাম থেকে তিনি যুক্ত হয়েছিলেন। আর এতক্ষণ পর্যন্ত সংবাদপত্র পর্যালোচনা করলাম। আমরা এবার একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আরো নানা আয়োজন নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। দর্শক, এই যে বাইরে যখন বৃষ্টি ঝরছে তখন তো আসলে বাইরে বেরোনোর কোনো উপায় নেই, এবং বিশেষ করে যারা আজকে ছুটির দিন কাটাচ্ছেন তাদেরও আসলে করোনাকালীন সময়ের কারণে খুব একটা বাইরে যাবার সুযোগ নেই বললেই চলে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে এই যে বৃষ্টি, বাইরে বের হওয়া যাচ্ছে না, ঘরের ভিতরে দমটা আটকে আসছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন একটু চোখ জুড়ে আসি শালবন বিহার থেকে, দেখব শালবন বিহারের সৌন্দর্য। দর্শক, দেখে আসলাম শালবন বিহার, নিশ্চয়ই চোখ জুড়িয়ে গেছে। এবার আসলে আমাদের প্রাত্যহিক জীবনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে খাবার। খাবার কি পরিমাণে গ্রহণ করা উচিত, কেমনভাবে গ্রহণ করা উচিত, এবং একই সঙ্গে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী আছেন করোনাকালীন সময় তারা আসলে কেমন খাবার গ্রহণ করবেন, সে বিষয়ে আমরা একজনের সঙ্গে যুক্ত হব। তিনি তাসনিমা হক, তিনি একজন পুষ্টি বিশেষজ্ঞ। তাসনিমা হক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে সুপ্রভাত। এবং প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হলো একজন সুস্থ সাধারণ স্বাভাবিক মানুষের দৈনিক এই সময়ে আসলে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত, সে বিষয়ে আপনার কি পরামর্শ থাকছে? ধন্যবাদ। এই সময় আমাদের যেহেতু একটা মহামারী চলছে, এই সময় সুস্থ মানুষদের জন্য
কিছু স্পেসিফিক খাবার প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং এগুলো খেতে হবে, না হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল হয়ে যাবে। যার মাঝে ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের ডিম দুধ অবশ্যই রাখতে হবে, 1 গ্লাস দুধ, একটা কুসুম সহ ডিম, এটা রাখতে হবে। এছাড়া যাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে বা ডায়াবেটিক্স আছে, তারা অবশ্যই সেই গাইডলাইন গুলো মেনে চলবে এবং ভিটামিন ই, ভিটামিন ডি এগুলো খাবে। এর সাথে সাথে জিঙ্ক সমৃদ্ধ খাবার এবং যদি পারে সেটার সাথে সাথে সাপ্লিমেন্ট নিয়েও তারা খেতে পারে এই সময়ের জন্য। এগুলো ওদের মানুষের ইমিউনিটি বুস্ট আপ করবে। তাসনিমা হক, আমাদেরকে একটু এই বিষয়টি জানাবেন যে এই যে করোনাকালীন সময়ে নানা ধরনের ক্রনিক ডিজিজ যাদের রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস, কিডনির সমস্যা বা এই ধরনের সমস্যা যাদের রয়েছে বা হার্টের সমস্যা বিশেষ করে, তারা আসলে কোন ধরনের খাবার গ্রহণ করতে পারবেন এবং কোন ধরনের খাবার গ্রহণ করতে পারবেন না, কারণ তাদের অনেক বেশ কিছু বাধ্যবাধকতা, বিধিনিষেধ রয়েছে। যাদের ডায়াবেটিক পেশেন্ট এবং যাদের কিডনির সমস্যা নেই বা হার্টের সমস্যা নেই, তারা যে কোনো তাদের ডায়াবেটিক্স বইয়ের খাদ্য তালিকা অনুযায়ী তার যে খাবার তালিকাটা সে এটা ফলো করবে। কিন্তু যাদের ডায়াবেটিক্সের সাথে কিডনির সমস্যাও আছে, তারা অবশ্যই সেই রেস্ট্রিকশন মেনে চলে খাবে, না হলে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এবং হার্ট ডিজিজের ক্ষেত্রেও সেম। আর যে জিনিসটা করোনাকালীন সময়ে ক্রনিক ডিজিজের রোগীরা করতে পারবে না, সেটা হচ্ছে যে তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আছে এগুলো পরিহার করতে হবে। খাবারে যতটা সম্ভব কম তেল ব্যবহার করতে হবে, সেটা সয়াবিন তেল হোক, সরিষার তেল হোক, এক্সট্রা ভার্জিন হোক, যেটাই হোক, খাবারের তেলটাকে কমিয়ে আনতে হবে। এবং লবণ, অতিরিক্ত চিনি আলা খাবারগুলোকে কমিয়ে ফেলতে হবে। আর ফাস্ট ফুড, ভাজা পোড়া এই খাবারগুলোকে অবশ্যই রেস্ট্রিকশন করতে হবে। এটা শুধুমাত্র যে আমার ক্রনিক ডিজিজ আলা রোগীদের জন্য সেটা না, এটা প্রত্যেকটা সাধারণ মানুষ যদি এই বেসিক কিছু জিনিস মেনে চলে, তাহলে তাদের রোগ থেকে তারা অনেকদিন পর্যন্ত ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে ঘরে রান্না বাড়ার একটা বিষয় থাকে, রান্না বান্নার বিষয়গুলো আসলে নারীরা কিভাবে করতে পারেন? কারণ অনেকের মনের ভেতরে অনেক ধরনের সন্দেহ দানা বাঁধছে যে আসলে এই খাবার রান্নার প্রক্রিয়া নিয়ে, বা অনেকে বাইরে খাচ্ছেন না, ঘরেই খাচ্ছেন, তো সেক্ষেত্রে আসলে তারা কি করতে পারেন? রান্নার যে প্রসেসটা, সেটাতে আমি বলবো যে অবশ্যই রান্নাটা যেন ওয়েল কুকড হয়। এই করোনার সময় যেটা বলা হচ্ছে যে আধা সিদ্ধ বা আধা কাঁচা খাবারটা থেকে আমাদের এটা সংক্রমিত হবার সম্ভাবনা থাকে যদি সেই মাছ মাংসটা কন্টামিনেট থাকে বা কোনো আক্রান্ত ব্যক্তি সেটাকে হ্যান্ডেল করে থাকে। এই জন্য অবশ্যই এটাকে 90 বা 100 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচারে রান্না করতে হবে। বাহিরের খাবার যতটা কম খাওয়া যায় ততই ভালো। খাবার থেকে সাধারণত করোনা ছড়ায় না, কিন্তু যদি যে পাত্রে রান্না করা হবে, যে রান্না করছে বা যে এটাকে পরিবেশন করছে, তারা যদি কোনোভাবে আক্রান্ত হয়ে থাকে এবং সেই হাতটা যদি একজন সুস্থ মানুষের সংস্পর্শে আসে বা তার খাবারের কোনো কিছু সংস্পর্শে আসে, তখন করোনা হবার সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্য বাহিরের খাবার এই সময় যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো। অসংখ্য ধন্যবাদ তাসনিমা হক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো প্রাথমিক আলোচনা। এবারে আমরা একেবারে নিয়মিত একটা আলোচনায় যেতে চাই, যে কাজটা আমরা প্রায় করে থাকি। সেই বিষয়টি হচ্ছে এরকম যে আজকে আমরা একটু দেখে নিতে চাইবো যে আজকের কার দিন কেমন যাবে, কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে। আজকের রাশিফল। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর কেসি পাল। তিনি জানাবেন আজকের রাশিফল। কেসি পাল, আপনাকে সুপ্রভাত। কার ভাগ্যের চাকা আজকে কোন দিকে ঘুরছে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন, তাদের আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। এমনকি সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারায় কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন,
তাদের আজকের দিনটিতে হারানো ধন সম্পদ সম্পত্তি এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসার সম্ভাবনা। অবশ্য সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তবে লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করতে পারে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলতে পারে। শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া শ্রম, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। নচেৎ মহা সর্বনাশ ঘটে যেতে পারে। অবশ্য অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবার সম্ভাবনা। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পেতে পারেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে কথাবার্তায় সতর্ক বা শালীনতা বজায় রাখতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দিতে পারে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ শুভ এমনকি সুদূর প্রসারী হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের আজকের দিনটিতে বিদ্যা শিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে। তবে শ্রম, মেধা, প্রযুক্তির ও পূর্ণ ফল প্রাপ্ত হবেন। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা নেই। অবশ্য সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল করবে। তবে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন। নচেৎ অচিরেই আপনাকে বাসাবাড়ি পাল্টানোর বা অফিস আদালত পাল্টানোর ঝামেলায় পড়তে হবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমনকি ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ার সম্ভাবনা। শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। মন, সুর, সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণ মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। তবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে দ্বিচক্রযান আজকের দিনটিতে বর্জন করতে হবে। এবার আসি সর্বশেষ রাশি যেটা মীন রাশি। মীন রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তবে প্রেমী যুগলকে অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করা সমীচীন হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর প্রিন্সিপাল, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারও দিন ভালো কাটুক। দর্শক, এই ছিল আজকের মতো আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।